হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে সম্মত লেবানন ইসরায়েল। আলোচনার মধ্যে লেবাননে ইসরায়েলের হামলায় নিহত নয়। ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাশ করল আমেরিকার প্রতিনিধি পরিষদ। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ডেমোক্রেটদের পক্ষে ভোট 4 রিপাবলিকান। এবং বেলুচিস্তানে পাকিস্তানের সেনাবাহিনীর অভিযান। ভারত সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী ফিতনা আল হিন্দুস্তানের 17 সদস্য নিহতের দাবি। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। আমি লিনিয়া আফরোজ। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে লেবানন ও ইসরায়েল। এক যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট। এদিকে যুদ্ধবিরতি আলোচনার মাঝে বুধবার লেবাননে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন 9 জন। আবারও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে লেবানন ইসরায়েল। ওয়াশিংটনে দুপক্ষের আলোচনার পর যৌথ বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট। এতে যুদ্ধবিরতি কার্যকরে বৈরুত ও তেল আবিবের যৌথ সম্মতি নিশ্চিত করা হয়েছে বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিবৃতিতে উল্লেখ করা হয়, হামলা পুরোপুরি বন্ধ করে দক্ষিণ লিটানি নদী থেকে নিজেদের সব সদস্যদের সরিয়ে নেবে হিজবুল্লাহ। সীমান্তবর্তী অঞ্চলগুলো সুরক্ষিত করার লক্ষ্যে হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীকে হটিয়ে নিয়ন্ত্রণ নেবে লেবাননের সশস্ত্র বাহিনী। চুক্তিতে এই এলাকাটিকে সাউথ লিটানি সেক্টর হিসেবে উল্লেখ করা হয়েছে। ইসরায়েল ও লেবানন নিশ্চিত করেছে যে একে অপরের প্রতি তাদের কোনো বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য নেই। উভয় দেশ একে অপরের প্রতি আস্থা তৈরি, সকল অমীমাংসিত সমস্যার সমাধান এবং দুই দেশের মধ্যে একটি পূর্ণাঙ্গ চুক্তির লক্ষ্যে সরাসরি আলোচনা চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে সোমবার আংশিক যুদ্ধবিরতির ঘোষণা দেয় হিজবুল্লাহ ও ইসরায়েল। শর্ত হিসেবে বলা হয়, ইসরায়েলে হামলা চালাবে না হিজবুল্লাহ, বিনিময়ে বৈরুতে হামলা থেকে বিরত থাকবে আইডিএফ। এর ঠিক 2 দিন পরেই যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর এমন ঘোষণা এলো। এদিকে যুদ্ধবিরতির মধ্যে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বুধবার দক্ষিণ লেবাননে চালানো হামলায় অন্তত 9 জন নিহত হয়েছে। জবাবে ইসরায়েলের উত্তর দিকে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। গত 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় আমেরিকা ইসরায়েল। মার্চে দক্ষিণ লেবাননে নতুন করে অভিযান শুরু করে ইসরায়েল। জবাবে হিজবুল্লাহ পাল্টা আঘাত হানে। সাম্প্রতিক এই সংঘাতে লেবাননে 1000-এর বেশি মানুষ নিহত হয়েছে আর বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সাথে যে কোনো সময় বৈঠকে বসার ইচ্ছা প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টের এক পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, অসুস্থতার গুঞ্জন থাকলেও কূটনীতিতে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দিচ্ছেন মোস্তফাই। একই সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্য যুদ্ধ এবং 2028 সালের আমেরিকার নির্বাচন নিয়েও নিজের ভাবনার কথা জানান ট্রাম্প। ইরানের সাথে চলমান কূটনৈতিক আলোচনা ও মধ্যপ্রাচ্য সংকট নিয়ে নতুন বার্তা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোজতবা খামেনির গুরুতর অসুস্থতার গুঞ্জন উড়িয়ে দিয়ে ট্রাম্প জানান, ওয়াশিংটনের সাথে আলোচনায় তেহরানের হয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দিচ্ছেন সর্বোচ্চ নেতাই। সেই সাথে মোজতবা খামেনির সাথে সশরীরে বৈঠকের আগ্রহ প্রকাশ করেন তিনি। হ্যাঁ, আমি তার সাথে দেখা করতে চাই। আসলে আমি সবার সাথেই দেখা করতে চাই। পরিস্থিতির ওপর ভিত্তি করে হয়তো কোনো এক সময় আমাদের দেখা হবে। পরিস্থিতি অনুযায়ী বারবার সিদ্ধান্ত বদলানোর যুদ্ধ কৌশল নিয়ে ট্রাম্প বলেন, এ কৌশলে আমেরিকার মানুষ বিভ্রান্ত হলে ইরানের নাগরিকরাও বিভ্রান্ত হবে, যা কৌশলগতভাবে আমেরিকার জন্যই ভালো। এদিকে লেবাননে ক্রমাগত যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর অসন্তোষের কথা প্রকাশ করেছেন ট্রাম্প। আমেরিকার সংবাদ মাধ্যম এক্সিওসের রিপোর্টের সত্যতা নিশ্চিত করে তিনি জানান, একটি ফোনালাপে আসলেই তিনি নেতানিয়াহুকে পাগল বলেছিলেন। আমি বলেছিলাম, তবে আমি ক্ষুব্ধ ছিলাম না। লেবাননের সাথে তার এই অনবরত যুদ্ধ নিয়ে কিছুটা বিরক্ত ছিলাম। এক পর্যায়ে আমি বলেছিলাম, আমাদের যুদ্ধ থামাতে হবে, তবে আমাদের সম্পর্ক খুব ভালো। সাক্ষাৎকারে 2028 সালের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নিজের ভাবনার কথা জানান ট্রাম্প। তার মতে, বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী নির্বাচনে একসাথে জুটি বাঁধলে তাদের হারানো অসম্ভব হবে। তারা দুজনেই খুব প্রতিভাবান।
একসাথে থাকলে কিভাবে তাদের হারানো সম্ভব তা আমার জানা নেই। জেডি এবং মার্কো মিলে একটি চমৎকার টিম হবে। ট্রাম্পের এই অবস্থান রিপাবলিকানদের ভবিষ্যৎ নেতৃত্ব সুসংহত করবে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকেই। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ওমান উপসাগরে আমেরিকার একটি ডিস্ট্রয়ার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের নৌবাহিনী। তেহরানের অভিযোগ, জাহাজটি ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত ওয়াশিংটনের অভিযানের অংশ হিসেবে কাজ করছিল। এক বিবৃতিতে ইরানের নৌবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, আমেরিকার আগ্রাসী কর্মকাণ্ড, হরমুজ প্রণালীতে নিয়ম লঙ্ঘন এবং ওমান উপসাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে তেহরানের এই দাবি সরাসরি অস্বীকার করেছে আমেরিকা। ইরান মিথ্যা তথ্য ছড়াচ্ছে দাবি করে সেন্টকম বলছে, সমুদ্রে থাকা আমেরিকার সামরিক সম্পদ নিরাপদ, বাধাহীন এবং স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত A গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালানোর দায় অস্বীকার করেছে ইরানের ইসলামিক রিভলিউশন গার্ড কর্পস IRGC। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সেপা নিউজ এর বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স। আমেরিকার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কারিগরি ত্রুটির কারণে কুয়েত বিমানবন্দরে যাত্রীবাহী টার্মিনালে বিস্ফোরণের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে তেহরান। তবে ইরানের এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় একজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে এক বিবৃতিতে জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। কুয়েত প্রশাসন এই হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করেছে। এদিকে হামলার CCTV ফুটেজ প্রকাশ করেছে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বুধবারের এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিমানবন্দরের টার্মিনাল 1 ভবন এবং বেশ কয়েকটি কূটনৈতিক মিশন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় কুয়েত কর্তৃপক্ষ। ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাশ হয়েছে আমেরিকার প্রতিনিধি পরিষদে। চতুর্থবারের চেষ্টায় ডেমোক্রেটদের আনা ওয়ার পাওয়ার্স প্রস্তাবটি পাশ হয় 2015-2008 215-208 ভোটে, যার ফলে বড় রকমের চাপের মুখে পড়লেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এই প্রস্তাব আইনে পরিণত হওয়ার সম্ভাবনা কম, কারণ এই বিল তখনই কার্যকর হবে যখন তা সেনেটেও পাশ হবে। কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলা চালানোর ক্ষমতা সীমিত করতে একটি প্রস্তাব পাশ করেছে আমেরিকার প্রতিনিধি পরিষদ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভস। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে ডেমোক্র্যাটদের আনা ওয়ার পাওয়ার্স প্রস্তাবটি পাশ হয় 215-208 ভোটে। ভোটাভুটিতে 4 জন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে ইরান যুদ্ধ বন্ধের পক্ষে ভোট দেন। উভয় কক্ষে অর্থাৎ হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও সেনেটে রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও কংগ্রেসে এটি পাশ হওয়াকে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। প্রস্তাবটিতে কংগ্রেসের অনুমোদন ছাড়া চলমান ইরান যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়। যদিও এই প্রস্তাব আইনে পরিণত হওয়ার সম্ভাবনা কম, কারণ এটি কার্যকর হতে হলে সেনেটেও পাশ হয়ে আসতে হবে। ট্রাম্পের সম্ভাব্য ভেটো অতিক্রম করতে উভয় কক্ষেই 2/3 সমর্থন প্রয়োজন হবে। বিশ্লেষকদের মতে এরপরও এটি ট্রাম্পের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধাক্কা। এর আগে প্রতিনিধি পরিষদে এমন 3টি উদ্যোগ ব্যর্থ হয়, যদিও প্রতিবারই ভোটের ব্যবধান কমেছে। ইরানের যুদ্ধ শুরু করতে কংগ্রেসের অনুমোদন নেননি প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি এই যুদ্ধকে ছোটখাটো সংঘর্ষ বা স্বল্পমেয়াদী সামরিক অভিযান হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। তবে রিপাবলিকান নেতার বারবার সামরিক শক্তি প্রয়োগ কংগ্রেসের কিছু আইন প্রণেতাকে হতাশ করেছে। আমেরিকার সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা একমাত্র কংগ্রেসের হাতেই ন্যস্ত।
বুধবার অনুষ্ঠিত হওয়া ভোটটি ছিল চলতি বছরের চতুর্থবারের মতো প্রচেষ্টা। এদিন প্রতিনিধি পরিষদ ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আগে ট্রাম্পকে কংগ্রেসের অনুমোদন নিতে বাধ্য করার লক্ষ্যে ওয়ার পাওয়ার্স প্রস্তাবের ওপর ভোট দেয়। ওয়ার পাওয়ার্স অ্যাক্টের ওপর ভোট হওয়ার কথা ছিল 21 মে, কংগ্রেসের মেমোরিয়াল ডে অবকাশ শুরুর ঠিক আগের দিন। তবে শেষ মুহূর্তে ভোটটি বাতিল করা হয়। রিপাবলিকান এবং ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হাউস স্পিকার মাইক জনসন নির্ধারিত সময়ের আগেই অধিবেশন মুলতবি করার সিদ্ধান্ত নেন। গত 28 ফেব্রুয়ারি ইরানে একযোগে হামলা শুরু করে ইসরায়েল ও আমেরিকা। শনিবার এই সংঘাতের 100 দিন পূর্ণ হতে যাচ্ছে। যদিও গত 8 এপ্রিল থেকে উভয় পক্ষের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে এই যুদ্ধবিরতি উপেক্ষা করেই একে অপরের ওপর একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। সেনা সরিয়ে নেওয়ার বদলে গাজায় নতুন করে আরও সামরিক স্থাপনা নির্মাণ করছে ইসরায়েল। অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করে অঞ্চলটিতে উপস্থিতি আরও শক্তিশালী করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। স্যাটেলাইট ইমেজের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গাজার অভ্যন্তরে নতুন করে অন্তত 40টি আউটপোস্ট তৈরি করেছে তেল আবিব। আরও একাধিক স্থাপনা তৈরির কাজ চলছে। গাজার উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চল ঘিরে কৌশলগত এসব স্থাপনা সাময়িক নজরদারি নয়, বরং টেকসই ও দীর্ঘমেয়াদী লক্ষ্যে নির্মাণ করছে বাহিনীটি। সম্প্রতি প্রধানমন্ত্রী নেতানিয়াহু IDF-কে গাজার 70% অঞ্চল দখলে নেওয়ার নির্দেশ দেন। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের 5 জেলায় পৃথক অভিযানে ভারত সমর্থিত অন্তত 17 সন্ত্রাসী নিহতের দাবি করেছে দেশটির সেনাবাহিনী। বুধবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে ISPR জানায়, গত 24 মে কোয়েটার একটি যাত্রীবাহী ট্রেনে আত্মঘাতী বোমা হামলার পর বেলুচিস্তানের মাস্তং, নুশকি, জেহরি, খুজদার এবং কেচ জেলায় চিরুনি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের একাধিক আস্তানায় অভিযান চালায়। বিবৃতিতে বলা হয়, অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফিতনা আল হিন্দুস্তান নামের একটি ভারত পৃষ্ঠপোষক গোষ্ঠীর সদস্যদের বন্দুকযুদ্ধ হয়। এতে গোষ্ঠীটির 17 সদস্য নিহত হন। সেনাবাহিনীর দাবি, এর মাধ্যমে এলাকায় সক্রিয় সন্ত্রাসী নেটওয়ার্কে বড় ধরনের আঘাত হানা হয়েছে। অভিযান শেষে বিভিন্ন আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক এবং ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার করা হয়েছে। ভারতের বিহারে একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 4 জন রোগী মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধার অভিযান। বৃহস্পতিবার ভোর 4টার দিকে মুজাফফরপুর জেলায় অবস্থিত প্রসাদ হাসপাতালের 5ম তলার ICU-তে এই আগুন লাগার ঘটনা ঘটে। জরুরি ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। ICU থেকে প্রায় 20 জনকে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে 2 জন রোগী ঘটনাস্থলেই মারা গেছে বলে জানিয়েছে মুজাফফরপুরের দমকল বিভাগের কর্মকর্তা। আর বাকি রোগীদের নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। দিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে অগ্নিকাণ্ডে 21 জন নিহত ও 26 জন আহত হওয়ার মাত্র একদিন পরেই বিহারের হাসপাতালে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটল। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত A গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির 1 মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে ভাঙন ধরল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে। বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হলেন তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়। ভেঙে গেছে দলটির প্রায় সব কমিটিও। ক্ষমতার চূড়ান্ত ধাপ থেকে এখন তলানিতে ঠেকা মমতার রাজনৈতিক জীবনে কি শেষের দিকে, সে প্রশ্ন উঠছে এখন। শুরুটা হয়েছিল 1992 সালের নভেম্বরে। লোকসভার সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ব্রিগেডে বিশাল সমাবেশ করে CPM-কে নির্মূল করার অঙ্গীকার করেন। কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছেড়ে রাজ্যে আন্দোলনের ঘোষণাও করেন মমতা। এর পরের কয়েক বছরে কংগ্রেসের সাথে দূরত্ব বাড়ে।
শেষ পর্যন্ত 1997 সালের ডিসেম্বরে দলটি থেকে বহিষ্কার হন তিনি। এর মাত্র কয়েকদিনের মাথায় 1998 সালের 1 জানুয়ারিতে আত্মপ্রকাশ করে মমতার দল তৃণমূল। দল খুলেই ঘোষণা করেন ধর্মনিরপেক্ষতাই হবে দলের প্রাথমিক দর্শন। কংগ্রেসের অনেক নেতাই সে সময় যোগ দিয়েছিলেন তৃণমূলে। 1998 সালে বামদের বিরুদ্ধে লড়তে বিজেপির সঙ্গে জোট বেঁধেছিল দলটি। এর পরের বছর লোকসভা নির্বাচনে রাজ্যের 8টি আসনে জয়ী হয় তৃণমূল। কেন্দ্রের অটল বিহারী বাজপেয়ী সরকারের মন্ত্রীও হন মমতা। তৃণমূলের উত্থান শুরু 2000 সালে। কলকাতা পৌরসভার নির্বাচনে তৃণমূলের জয়ের পর 2001 সালে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। সে বছরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দূরত্ব কমিয়ে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধে তৃণমূল। নির্বাচনে জয় মেলে 7টি আসনে। এর পরের কয়েক বছর রাজনৈতিক নানা সংগ্রাম, টানাপোড়েন, সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন আর রাজপথে লড়াই চলে মমতার। তাকে কালকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত 2011 সালের বিধানসভা নির্বাচনে 34 বছরের বাম শাসনের পতন ঘটিয়ে পশ্চিমবঙ্গে সরকার গড়ে তৃণমূল। মুখ্যমন্ত্রী হন মমতা। 2016 এবং 2021 সালের বিধানসভা নির্বাচনে কারো সঙ্গে জোট না বেঁধেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয়েছিল দলটি। এর মাঝে পঞ্চায়েত, পৌরসভা, লোকসভার নির্বাচনেও জয়ের ধারা বজায় রাখে দলটি। তবে 3 বারের জয়ে তৃণমূলের বিরুদ্ধে যখন নানা অনিয়ম, স্বজনপ্রীতি, নেতৃত্বের দুর্বলতা, সরকারি নীতির সমালোচনা ও অভিযোগ জোরালো হচ্ছে, তখন ধীরে ধীরে শক্তি বাড়িয়েছে বিজেপি। এবছরের বিধানসভা নির্বাচনে আত্মবিশ্বাসী তৃণমূলের ভরাডুবি দুঃস্বপ্ন নিয়ে এসেছে মমতার জন্য। গত 4 মে নির্বাচনের ফলাফলের পর থেকে 1 মাস ধরে তৃণমূলে কেবলই ভাঙন, বিরোধ আর বিদ্রোহের খবর। বিধানসভায় আসন না থাকা মমতা শেষ পর্যন্ত পাননি বিরোধী নেতার খেতাবও। মমতার দল থেকেই উঠে আসা নেতারা তাকেই বাদ দিয়ে বিধানসভায় নতুন নেতৃত্ব বেছে নিয়েছে। সভানেত্রী হিসেবে মমতার নাম এখনো থাকলেও ধারণা করা হচ্ছে আগামীতে তৃণমূলের নেতৃত্বও দেবেন তারা। এসব ঘটনায় এখনই অনেকে মমতার রাজনৈতিক জীবনের সমাপ্তি দেখলেও ভিন্ন কথাও বলছেন কেউ কেউ। বরাবরই এই নেতার শক্তির জায়গা ছিল রাজপথ। ক্ষমতার চূড়া থেকে পতনের পর আবারও রাজপথেই ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। এরই মধ্যে বামদের মতো বিজেপিকেও ক্ষমতা ছাড়া করার কথা জানিয়েছেন মমতা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। নর্থ কোরিয়ার পারমাণবিক অস্ত্রাগার জ্যামিতিক হারে বাড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। একটি নতুন পারমাণবিক উপাদান উৎপাদন কেন্দ্র পরিদর্শনের পর এই নির্দেশনা দেন তিনি। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বিগত 5 বছরের তুলনায় বর্তমানে পারমাণবিক উৎপাদনের উৎপাদন ক্ষমতা দ্বিগুণেরও বেশি বেড়েছে। প্রযুক্তির এই অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন কিম। তিনি জানান, শত্রুপক্ষের ক্রমাগত নিরাপত্তা হুমকি মোকাবেলায় এই সক্ষমতা বাড়ানো জরুরি। একই সাথে দেশের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার করার নীতি তুলে ধরেন নর্থ কোরিয়ার এই সর্বোচ্চ নেতা। আর্জেন্টিনায় নারীদের উপর নির্যাতন আর একের পর এক হত্যাকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছে হাজারো মানুষ। রাজধানী বুয়েন্স আইরেসে কংগ্রেসের সামনে জড়ো হয়ে তীব্র বিক্ষোভ করেছে তারা। সম্প্রতি দেশটির কর্ডোবা এলাকায় 14 বছরের এক কিশোরীকে নির্মমভাবে হত্যার পর দেশ জুড়ে সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ তৈরি হয়। সেই হত্যাকাণ্ডের বিচার চাইতেই এই গণবিক্ষোভের ডাক দেয় বিভিন্ন নারী সংগঠন। বিক্ষোভের সময় নারীদের হাতে ছিল বেগুনি রঙের রুমাল আর নানা দাবির প্ল্যাকার্ড। আন্দোলনকারীরা বলছেন, আর্জেন্টিনায় গড়ে প্রতি 30 ঘন্টায় একজন নারী খুন হন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত A গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাউথ কোরিয়ায় আশঙ্কাজনক হারে কমছে মধু উৎপাদন। বৈশ্বিক উষ্ণায়নে ঋতুচক্র ছোট হয়ে আসায় অসময়ে ফুল ফুটছে। এর উপর হঠাৎ তীব্র ঝড় ও শিলাবৃষ্টির কারণে মাঠ থেকে মধু সংগ্রহ করতে গিয়ে পথ হারিয়ে মারা পড়ছে লাখ লাখ মৌমাছি। প্রকৃতির এমন খামখেয়ালি আচরণে মধু সংগ্রহ করতে না পেরে চরম সংকটে পড়েছেন দেশটির মৌচাষীরা।
সাউথ কোরিয়ার পাহাড়ি অঞ্চলে দীর্ঘ 5 দশক ধরে মৌমাছি পালন করছেন 65 বছর বয়সী পার্ক জিওংজে। ফুলের খোঁজে মৌচাক নিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলাই এই পরিযায়ী মৌচাষীর কাজ। কিন্তু বদলে যাওয়া আবহাওয়া তার এই দীর্ঘদিনের জীবিকাকে সংকটে ফেলেছে। আগে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলের আবহাওয়ার তারতম্যের কারণে পর্যায়ক্রমে ফুল ফুটত, কিন্তু উষ্ণায়নে ঋতুচক্র ওলটপালট হওয়ায় এখন সারা দেশের সব ফুল একসাথে ফুটে যাচ্ছে। ফলে ভেঙে পড়েছে মধু সংগ্রহের চেনা ছন্দ। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে। অতীতে এক এক অঞ্চলে আবহাওয়ার পার্থক্য মধু উৎপাদনের জন্য দারুণ ছিল, কিন্তু এখন সব ফুল একসাথেই ফুটে যাচ্ছে। অসময়ে ফুল ফোটার পাশাপাশি হঠাৎ শুরু হচ্ছে তীব্র ঠান্ডা আর প্রচণ্ড ঝোড়ো হাওয়া। এতে সাউথ কোরিয়ার মধুর প্রধান উৎস ব্ল্যাক লোকাস ফুলগুলো চাকে মধু জমার আগেই ঝরে যাচ্ছে। ফলে আগের বছরের তুলনায় মধুর উৎপাদন কমেছে প্রায় অর্ধেক। এর ওপর আকস্মিক শিলাবৃষ্টির মুখে পড়ে লাখ লাখ মৌমাছি আর চাকে ফিরতে পারছে না। তীব্র বাতাস আর শিলাবৃষ্টির কারণে মৌমাছিরা মাঠ থেকে আর মৌচাকে ফেরার পথ খুঁজে পায় না, ফলে দিন দিন এদের সংখ্যা কমছে। সরকারি হিসেবে গত এক দশকে দেশটিতে মৌচাষের জন্য চাক কমেছে প্রায় 14%। বিশেষজ্ঞরা বলছেন মৌমাছি হারিয়ে গেলে ব্যাহত হবে আপেল, স্ট্রবেরি বা টমেটোর মতো ফসলের পরাগায়ন, যা পুরো খাদ্য ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলবে। বাস্তুতন্ত্রের মূল ভিত্তি হলো মৌমাছি। এর ধ্বংস হওয়া মানবজাতির জন্য অন্যতম হুমকি। এখনই হয়তো তীব্রতা টের পাচ্ছি না, কিন্তু এটাই সবচেয়ে গুরুতর সমস্যা। এই সংকটেও হাল না ছেড়ে মৌচাকে স্মার্ট ক্যামেরা বসিয়ে আধুনিক প্রযুক্তির সাহায্যে লড়াই চালাচ্ছেন পার্ক। অন্যদিকে জলবায়ু সহনশীল শক্তিশালী মৌমাছি প্রজনন ও গবেষণার জন্য 48.6 বিলিয়ন ওন বিনিয়োগের পরিকল্পনা করছে দেশটির সরকার। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। একটু পরে দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল 1-এর সাথেই থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।